includes any land which is held on lease for purpose not connected with agriculture or horticulture, irrespective of whether it is used for any such purpose or not, but does not include. দেখো সহজ কথা কি বললো জানো, যে নন এগ্রিকালচার ল্যান্ড বলতে এমন জমিগুলোকেই বোঝায় যেগুলো এগ্রিকালচার বা হর্টিকালচার বা পারপস ব্যতীত অন্যান্য পারপসে ব্যবহার করা হয়, অথবা যে জমিগুলো লিজ দেওয়া হয়েছে অন্য পারপাসে, মানে এই দুই পারপাসে নয়, এগ্রিকালচার বা হর্টিকালচার পারপাস বাদে অন্য পারপাসে দেওয়া হয়েছে, সেগুলোই হলো নন এগ্রিকালচার ল্যান্ড। তবে এই যে ডাজ নট ইনক্লুড শব্দটা গোল করো, তার মানে এই নিচে যে আরো দুই ধরনের জমি দেওয়া আছে এগুলো নন এগ্রিকালচার ল্যান্ড হবে না, ডাজ নট ইনক্লুড বলছে। হ্যাঁ, তাহলে এগুলো নন এগ্রিকালচার ল্যান্ড হবে না। কোনগুলো নন এগ্রিকালচার ল্যান্ড হবে না দেখি, ল্যান্ড which was originally leased for agriculture or horticulture purpose। তাহলে দেখো জমিটা লিজ দেওয়া হয়েছিল এগ্রিকালচার বা হর্টিকালচার পারপসে, কিন্তু বাট ইজ বিং ইউজড ফর পারপস, কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে নট কানেক্টেড উইথ এগ্রিকালচার আর হর্টিকালচার। তাহলে একটা জমি ধরো দেওয়া হয়েছে কৃষি পারপাসে লিজ, কিন্তু সে সেটা ব্যবহার করতেছে অকৃষি পারপাসে, ঠিক আছে, উইদাউট দ্য কনসেন্ট either express or implied of the landlord, মানে ল্যান্ডলর্ডের অনুমতি ছাড়াই সেটা সে অন্য পারপাসে ব্যবহার করতেছে। if the period for which such land, দাগাও if the period সময়টা যদি so used is less than 12 years, গোল করো is less than 12 years। শোনো, ধরো আমি তোমাকে একটা জমি কৃষি পারপাসে লিজ দিলাম, ধান চাষ করার জন্য, কিন্তু তুমি ওটাতে দোকান ঘর বা অন্য কিছু করতেছো, অন্য পারপাসে ব্যবহার করতেছো, তার মানে এই জমিটা কিন্তু তুমি যদি 12 বছর বা তার বেশি সময় ওই দোকান ঘর পারপাসে ইউজ করো, তাহলে ওটা কিন্তু আর কৃষি জমি থাকবে না, ওটা অকৃষি নেচারে পরিণত হবে। অর্থাৎ এক ধরনের জমি থেকে আরেক ধরনের জমিতে টার্ন করার কোনো হলো 12 বছর বা তার বেশি সময় যদি ব্যবহার করে, কিন্তু 12 বছরের ব্যবহার করলে কোনো সমস্যা নেই, বুঝছো? অর্থাৎ জমি কৃষি লিজ দিলাম কৃষি পারপাসে, কিন্তু তুমি ব্যবহার করতেছো অকৃষি পারপাসে। অকৃষি পারপাসে ব্যবহার করলে যে সেটা অকৃষি হবে তা নয়, কম করে 12 বছরের বেশি, সেটা 12 কম সময় তুমি ব্যবহার করলে কোনো সমস্যা নেই, সেটা কৃষি থেকে যাবে, এটাই বলতেছে এখানে। হ্যাঁ, এই যে দেখো সিতে বলতেছে ল্যান্ড হুইচ ইজ হেল্ড ফর পারপস কানেক্টেড উইথ দ্য কাল্টিভেশন, দেখাও কানেক্টেড উইথ দ্য কাল্টিভেশন অর ম্যানুফ্যাকচার অফ টি। তাহলে দেখো এই কানেক্টেড উইথ দ্য কাল্টিভেশন মানে চাষাবাদ অথবা ম্যানুফ্যাকচার মানে প্রক্রিয়াজাতকরণ অফ টি, যে আমাদের চা চাষাবাদের জন্য বা চা প্রক্রিয়াজাতকরণের জন্য যেসব জমি ব্যবহার করা হয় না, সেগুলো অকৃষি হিসেবে গণ্য হবে না, ওগুলো কিন্তু কৃষি জমি হিসেবে গণ্য হবে। অর্থাৎ নরমালি আমরা কোথাও কোনো গাছ টাছ লাগালে সেটা কিন্তু অকৃষি হিসেবে ধরা হয়, কিন্তু এই যে যে জমিগুলো চা চাষের উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা চা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জমিগুলো অকৃষি জমি হবে না। ওই যে শুরুতে ডাজ নট ইনক্লুড বলছে, অর্থাৎ এই চা চাষের জন্য বা চা ম্যানুফ্যাকচার করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কৃষি জমি হিসেবে ট্রিট হবে, এগুলো অকৃষি নয়, ঠিক আছে। 5 নাম্বার উপধারায় চলে যাও, এখানেও 6টা স্টার দাও, তাহলে 4 5 আমরা 6টা করে স্টার দিলাম। পাশে বলতেছে কি দেখো, নন এগ্রিকালচারাল টেনেন্টের সংজ্ঞা দেওয়া আছে পাশে, মানে এই যে নন এগ্রিকালচারাল প্রজা বলতে কি, মানে অকৃষি প্রজা বলতে কাকে বোঝায়, অর্থাৎ যে ব্যক্তি কৃষি জমি চাষাবাদ করে, কৃষি জমি ধারণ করে তাকে কৃষি প্রজা, আর যে ব্যক্তি অকৃষি জমি নিয়ে এই যে বসত বাড়ি বা এটা সেটা করে ব্যবসা ট্যাবসা করে তাকে অকৃষি প্রজা বলে। তাহলে এই যে পাশের সংজ্ঞাটা এরকম আছে যে যে ব্যক্তি নন এগ্রিকালচারাল ল্যান্ড ধারণ করে তাকে নন এগ্রিকালচারাল টেনেন্ট বলে। তাহলে দেখো নন এগ্রিকালচারাল টেনেন্ট মিন্স এ পারসন হু হোল্ডস নন এগ্রিকালচারাল ল্যান্ড, এটুকু জানলে হবে, আন্ডার অ্যানাদার পারসন এই পর্যন্ত জানলেই হবে। তাহলে নন এগ্রিকালচারাল টেনেন্ট বলতে এমন একজন ব্যক্তি যে জমি ধারণ করে আরেকজনের অধীনে, ক্লিয়ার, যে জমি ধারণ করে আরেকজনের অধীনে, অকৃষি জমি যে ধারণ করে আরেকজনের অধীনে, এটুকু জানলেই হবে আমাদের। চলে যাও 7 নাম্বার উপধারায়। 7 নাম্বার উপধারায় পাকা স্ট্রাকচারের সংজ্ঞা দেওয়া আছে। এই যে পাকা বাড়ি বা পাকা দেয়াল টেয়াল বলি না, এগুলো 3টা স্টার দাও, এটা জানবা যে পাকা স্ট্রাকচারের সংজ্ঞা কোথায় আছে, এটা বলতে কি বোঝায়।
দেখো পাকা স্ট্রাকচার মিন্স এনি স্ট্রাকচার, এমন কোন স্ট্রাকচার constructed mainly of brick, দাগাও brick, stone or concrete or any combination of these materials। তাহলে পাকা স্ট্রাকচার বলতে ওই সমস্ত স্ট্রাকচার যেগুলো যে ব্রিক, স্টোন অথবা কনক্রিট এগুলোর মিশ্রণে তৈরি করা হয়েছে। তাহলে বুঝছো? তাহলে পাকা স্ট্রাকচার বলতে ওই সমস্ত স্ট্রাকচারকে বোঝাবে যেগুলো এই যে এগুলোর সমন্বয়ে তৈরি করা হবে। ক্লিয়ার? জি ভাই। তারপরে চলো, তাহলে আমরা সংজ্ঞা থেকে তিনটে জিনিস দেখলাম, একটা চার দেখলাম, 3 নাম্বার উপধারায় তিনটে স্টেপ বলছিলাম, 4, 5 আর দেখলাম আমরা 7। দাঁড়াও একটু তোমাদের সিনিয়রদের বলি যে ওদের আজকে পড়াতে পারবো না, আমি বাড়িতে আসছি তো, বাড়িতে এসে বেশি রাত জেগে ওদের আবার রাতে দেওয়া আছে ব্যাস, পরে আরো তোর পড়ানোটা কঠিন। বলে দিই, চলে যাও 3 নাম্বার উপধারা, না সরি 3 নাম্বার ধারা, খুবই গুরুত্বপূর্ণ, 6টা স্টার দাও। 3 নাম্বার ধারায় দেখো বলা আছে ক্লাসেস অফ নন এগ্রিকালচারাল টেনেন্টস। দেখো নন এগ্রিকালচারাল টেনেন্টস এর সংজ্ঞা দেওয়া আছে 3 ধারায়। একটু আগে দেখলাম আমরা অকৃষি প্রজা কারা, যারা অকৃষি জমি ধারণ করে। এই অকৃষি প্রজা কয় ধরনের সেটা 3 ধারায় বলা আছে। হ্যাঁ, অকৃষি প্রজা হলো 2 ধরনের, অকৃষি প্রজা 2 ধরনের। একজন হলো টিনেন্ট, যিনি ওই যে জমিদারের কাছ থেকে জমি নিয়ে ধারণ করে তাকে বলা হয় টিনেন্ট। হ্যাঁ, অর্থাৎ যিনি অর্থাৎ ল্যান্ডলর্ডের কাছ থেকে সরাসরি যিনি জমি নিয়ে ধারণ করে তিনি টিনেন্ট, আর টিনেন্টের কাছ থেকে কেউ নিয়ে ধারণ করলে চাষাবাদ করলে সেটা হলো আন্ডার টিনেন্ট। তাহলে অকৃষি প্রজা 2 ধরনের, মাথায় রাখবা। আর পাশে লিখে রাখো কৃষি প্রজা 1 ধরনের। তাহলে অকৃষি 2 ধরনের, কৃষি 1 ধরনের। কৃষি প্রজা যে 1 ধরনের ওটা সেট একটা বলা আছে, আমরা দেখবো তখন। হ্যাঁ, তাহলে এই 3 নাম্বার উপধারায় ধারায় কি বলা আছে যে there shall be for the purpose of this act the following classes of non agricultural tenant। 2 ধরনের আছে, দেখি কি কি। একটা টিনেন্টস আর একটা আন্ডার টিনেন্টস। এই তারপরে যে 3 এর এই যে 2 আর 3 উপধারা আছে, টিনেন্ট আর আন্ডার টিনেন্টের সঙ্গে এগুলোতে আলাদা করে 5টা স্টার দাও। অর্থাৎ এখানে টিনেন্টের সংজ্ঞা দেওয়া আছে আলাদা করে, আন্ডার টিনেন্টের সংজ্ঞা দেওয়া আছে আলাদা করে। টিনেন্ট বলতে কি বোঝায় দেখো, টিনেন্ট মিন্স এ পারসন, এমন একজন ব্যক্তি who has acquired from a proprietor, যে জমি ধারণ করতেছে কার কাছ থেকে, প্রোপ্রিয়েটরের কাছ থেকে। মানে ওই যে জমি প্রোপ্রিয়েটর মানে হলো যে ল্যান্ডলর্ড, যেটা আমরা বললাম। or a tenure holder a right to hold non agricultural land for any of the purpose, দেখাও for any of the purpose provided in this act। তাহলে বললো টিনেন্ট মিন্স এ পারসন হু হ্যাজ একুয়ার্ড, এই অংশটা দেখায় রাখবা যে হু হ্যাজ একুয়ার্ড, যে জমি ধারণ করলো সরাসরি প্রোপ্রিয়েটর বা টেনুর হোল্ডারের কাছ থেকে। হ্যাঁ, অর্থাৎ সরাসরি জমিদারের কাছ থেকে বা যে কথা জমির মালিক তার কাছ থেকে জমি নিয়ে যে ধারণ করে চাষাবাদ করে তাকেই বলা হয় টিনেন্ট। তারপরে বলতেছে যে এন্ড ইনক্লুডস অলসো দা সাকসেসর ইন্টারেস্ট। সাপোজ জমিদারের কাছ থেকে একজন জমি নিয়ে চাষাবাদ করেছে, তাহলে সে হলো টিনেন্ট। ও মারা গেলে তো ছেলে মেয়েরা চাষাবাদ করবে, ও তারাও টিনেন্টই হবে, তাদেরকে আবার আন্ডার টিনেন্ট বলবো না। কিন্তু কেউ যদি টিনেন্টের কাছ থেকে আবার আলাদা করে বন্দোবস্ত করে নেয় সেটার নাম হবে আন্ডার টিনেন্ট। সেটাই যে পরে বলতেছি দেখো, আন্ডার টিনেন্ট মিন্স এ পারসন, এমন একজন ব্যক্তি who has acquired a right to hold non-agricultural land for any of the purpose provided in this act either, দাগাও either immediately or mediately under a tenant। এই যে দেখো, তাহলে যে আন্ডারে মানে টিনেন্টের অধীনে যে জমি নিয়ে ধারণ করে চাষাবাদ করবে সে হচ্ছে আন্ডার টিনেন্ট।
and also includes the successor in interest. তাদের ছেলে মেয়েদেরও কি বলা হবে, আন্ডার টেনেন্ট বলা হবে। তার মানে দেখো, ধরো আমি জমিদার বা আমি জমির মালিক, ভূ অধিকারী, হ্যাঁ, বা ভূপতি, যেগুলো শব্দগুলো আছে, ভূপতি আমি। তো আমার কাছ থেকে তোমাদের একজন, আমি তো তাকে বন্দোবস্ত করে দিলাম জমি, জয় বছরের জন্যই হোক বা আনলিমিটেড টাইমের জন্য হোক। তাহলে তুমি হলো টিনেন্ট। তুমি মারা গেলে তোমার ছেলেরাও টিনেন্টই থাকবে, সাকসেসর ইন ইন্টারেস্ট, ওরা উত্তরাধিকারের সূত্রে আপনি আপনি তাদের কাছে ওভাবেই যাবে। কিন্তু এখন তোমার কাছ থেকে আরেকজন আবার বন্দোবস্ত করে নিল, তুমি আবার তাকে দিলা আরেকটা সময়ের জন্য। তাহলে ওই যে যে ব্যক্তিটা তোমার কাছ থেকে নিল সে হচ্ছে আন্ডার টিনেন্ট, হ্যাঁ, তাকে অধীন প্রজা বলা হয় বাংলায়। তাহলে প্রজার অধীনে যে থাকে সে হচ্ছে অধীন প্রজা। তাহলে টিনেন্ট মানে প্রজা। তাহলে এই যে ভূপতির অধীনে যে থাকতেছে, ভূপতির কাছ থেকে যে নিচ্ছে সে হচ্ছে টিনেন্ট বা প্রজা, আর প্রজার অধীনে যে নিচ্ছে সে হচ্ছে অধীন প্রজা বা আন্ডার টিনেন্ট। এবার চলে যাও এই 4 নাম্বার ধারা। এটা তো আলাদা করে 6টা স্টেপ দেব, খুব গুরুত্বপূর্ণ ধারা। দেখো 4 নাম্বার ধারায় purpose for which non-agricultural tenant may hold non-agricultural land. পারপোজের শব্দটা গোল করো, মানে কোন কোন পারপাসে নন এগ্রিকালচারাল দেখো বলতেছে, তাহলে পারপোজেস ফর হুইচ নন এগ্রিকালচারাল টেনেন্ট মে হোল্ড, মানে কোন কোন পারপাসে নন এগ্রিকালচারাল টেনেন্ট জমি চাষাবাদ করতে পারবে বা ধারণ করতে পারবে। মানে তুমি যে একটা অকৃষি নিলা, তুমি ওই জমিতে কি কি করতে পারবা, তুমি কি ওইখানে পুকুর করতে পারবা কিনা, বা তুমি ওইটাতে ধান লাগাতে পারবা কিনা, কৃষি পারপাসে ব্যবহার করতে পারবা কিনা, এগুলো এখানে বলতেছে। এই 7 ধারা শুরুতে একটা অংশ আছে যেটা আমার কাছে এই মুহূর্তে এর একটা নাই, তো আমি ওই জন্য শুরুর অংশ, শুরুতে দেখো তো একটা প্যারা আছে না, প্যারার পরে এ বি সি, এরকম করে এ বি সি ডি কয়টা ইয়ে দেওয়া আছে, দেখো তো 3টে দেওয়া আছে না। ও না, শুরুতে কোনো প্যারা নেই, দেখো তাহলে খেয়াল করো এই 4 ধারায় দেখি কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবে। বলছে এ নন এগ্রিকালচারাল টেনেন্ট মে হোল্ড নন এগ্রিকালচারাল ল্যান্ড ফর, এই যে দেখো কি কি কাজে ব্যবহার করতে পারবে বা ধারণ করতে পারবে। এতে বলতেছে, সে লিখে রাখো বড় করে, যে 3টা পারপাসে ব্যবহার করতে পারবে। এতে বলতেছে হোমস্টেড অর রেসিডেন্সিয়াল পারপাস। তাহলে তুমি এই যে তুমি যে টেনেন্ট, তুমি যে আমার কাছ থেকে অকৃষি জমিটা নিলা, তুমি ওই জমিতে হোমস্টেড মানে বসত বাড়ি অথবা রেসিডেন্সিয়াল পারপাসে ওটা ব্যবহার করতে পারবা। ভাই আপনার কথা ওইভাবে আসতেছে না, মানে কথা ভেঙে ভেঙে আসতেছে। মানে তানভীর, জি ভাই, এই যে মাত্র ঠিক আছে, এতক্ষণ কথা আসে নাই। কথা শোনা যাচ্ছে না আমার ভালো করে? এখন যাচ্ছে ভাই। এতক্ষণ, এতক্ষণ বলতে কতক্ষণ থেকে, এই মানে যে কতক্ষণ থেকে কথা যায় নাই? ভাই এবিসি থেকে, এই যে বলো। হোমস্টেড ও রেসিডেন্সিয়াল পারপাস, এখান থেকে। আচ্ছা আচ্ছা, যে কোনো সময় কথা শোনা না গেলে বা যদি দেখো যে আমি অ্যাক্টিভ আছি কিন্তু সাউন্ড যাচ্ছে না, মাইক্রোফোন আমার অফ হয়ে গেছে, তোমার সাথে একজন মাইক্রোফোন অন করে আমার জানাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে বলতেছে যে অকৃষি জমিগুলো একজন ব্যক্তি, একজন টিনেন্ট যিনি, তিনি 3টা পারপাসে ধারণ করতে পারবে। কি কি 3টা পারপাস? 4-এর এতে বললো হোমস্টেড অর রেসিডেন্সিয়াল পারপাস, মানে বসত বাড়ি অথবা এই রেসিডেন্সিয়াল আবাসিক পারপাসে ধারণ করতে পারবে অকৃষি জমি। ম্যানুফ্যাকচারিং মানে প্রক্রিয়াজাতকরণ আর বিজনেস পারপাস, ব্যবসার জন্য ধারণ করতে পারবে। রিলিজিয়াস মানে ধর্মীয় আর আদার পারপাস, আদার পারপাস বলতে ধর্মীয় যে আদার পারপাস গুলো আছে, যেমন এই কবরস্থানের জন্য,
শ্মশানের জন্য, এগুলোর জন্য ধারণ করতে পারবে। তাহলে অকৃষি জমি এই 3 উদ্দেশ্যে ধারণ করা যায়। এর বাইরে তুমি যে অকৃষি জমিতে ধান চাষ করবা, করবা, এভাবে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে না। ঠিক আছে? কারণ অকৃষি জমি তোমাকে দেওয়াই হচ্ছে অকৃষি কাজের জন্য। তোমাকে আমার বাড়ি দিচ্ছি, বাড়ির পাশের উঁচু জমিটা তোমার কাছে বন্দোবস্ত দিচ্ছি, তুমি ওটাতে এই টাইপেরই কিছু করবা। তুমি ওটাতে ধান লাগাচ্ছ, তাহলে তো আমার জমি নিচু হয়ে যাচ্ছে বা আমার জমি বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই 3 উদ্দেশ্যে ধারণ করা যাবে। ক্লিয়ার? এটা বলা হলো 4 ধারায়। হ্যাঁ, এবার চলে যাও 6 ধারা। তাহলে 4 ধারায় কি বলা হলো? গোল করে রাখবা ওই শুরু শব্দটা পারপোজ। তাহলে 4 ধারায় পারপোজ সম্পর্কে ভাই আবার সমস্যা হচ্ছে। ভাই কথা আবার ভেঙে ভেঙে আসতেছে। কি কি পারপোজে ধারণ করাতে পারছি? রবিবার থেকে শুরু করব বা শনি, রবিবার থেকে শুরু করব। হ্যাঁ, আমি বাড়িতে আছি তো এখানে নেটের সমস্যা। আমি আজকে বাড়িতে আসলাম এই স্টেশন লিভ নিয়ে। আচ্ছা ভাই এখন ভাবছিলাম ঠিক আছে এর ভাই। আগে অবশ্যই, কিন্তু এই ডিস্টার্ব করবে। এর আগেও কোন এক ব্যাচকে পড়াতে ধরছিলাম, এই ট্রেনিং করছে। আমরা এটাই এই অবস্থায় শুরু করব সেদিন। আমাদের নেট মূলত 2 দিন লাগে, কিন্তু আমরা সেদিন এই একটুখানি শুরু করছি, তো এইটুকু যদি বুঝে থাকো পরেরটুকু পড়াতে আশা করি সেদিন একদিনই শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমরা তাহলে কি স্টপ করে দিব বলো, পরের দিন পড়াবো? মতামত ভাই দাও, আপনার নাহলে একটু যেটা পর পর ভালো মনে অবশ্যই হয়। এরকম। হ্যাঁ, আমরা স্টপে করে দিই। হ্যাঁ, নাহলে একটু পর পর এরকম আমাদের ধরো একই কথা আবার তখন বলতে হবে। তাহলে আমরা রবিবারেই তোমাদের পড়াবো, রবিবার থেকে। হ্যাঁ, ধরে নাও যে আমরা রবিবার থেকেই শুরু করব। আজকে যতটুকু হয়েছে এতটুকু পর্যন্ত এই অবস্থায় থাকুক, আমরা রবিবার থেকে এখান থেকে স্টার্ট করব। ভাই মানে একটা মানে টি প্ল্যান্টেশনটা যদি আবার একটু বলেন, এই সময় কথা একটু আটকা গেছিল। কি প্ল্যান্টেশনটা? টি প্ল্যান্টেশনটা তো মানে নন এগ্রিকালচার ল্যান্ডে অন্তর্ভুক্ত হবে না? না, না, চা তৈরি, ওই যে সংজ্ঞায় বলছিলাম যেটা, চা তৈরি মানে চা চাষের জন্য যে জমি ব্যবহার করা হয় বা চা প্রক্রিয়াজাতকরণের যে জমি ব্যবহার করা হয়, সেগুলো দেখবা ওই ধারা শুরুতে বলছিল ডাজ নট ইনক্লুড, আমি গোল করতে বলছিলাম। তার মানে ওই জমিগুলো অকৃষি হবে না, ডাজ নট ইনক্লুড বলছে, তার মানে ওগুলো কৃষি হবে। বুঝছো? ওখানে যখন আমরা নন এগ্রিকালচারালের সংজ্ঞা পড়াইছিলাম, শুরুতে বলছিল নন এগ্রিকালচারাল ল্যান্ড মানে ওগুলো জমি যেগুলো এগ্রিকালচারাল পারপাস বা হর্টিকালচার পারপাস বাদে অন্য পারপাসে ব্যবহার করা হয়। এটা হলো নরমাল কথা, যে যেগুলো এগ্রিকালচার হর্টিকালচার বাদে অন্য পারপাসে ব্যবহার করা হয় সেগুলোই নন এগ্রিকালচারাল ল্যান্ড। তবে ওখানে আরো বলছিল ডাজ নট ইনক্লুড, এগুলো ইনক্লুড করবে না, এগুলো মানে এই অকৃষির মধ্যে ইনক্লুড হবে না কোনগুলো? ধরো এমন একটা জমি যেটা আমি তোমাকে দিয়েছিলাম কৃষি পারপাসে লিজ, তাহলে দেখো কৃষি পারপাসে লিজ দিলে কিন্তু সেটা কৃষি জমি, কিন্তু তুমি ব্যবহার করতেছো অকৃষি পারপাসে, কিন্তু তুমি আবার ব্যবহার করতেছো ওটা 12 বছর বা তার কম সময়ের জন্য ব্যবহার করছো, মানে 5 বছর ধরে ব্যবহার করতেছো, তার মানে সেটা কৃষি থেকে যাবে। মানে আমি তোমাকে একটা ধানের জমি লিজ দিলাম, তাহলে ধানের জমি কৃষি জমি, তাহলে ওটা কৃষি থাকবে, ওটা নন এগ্রিকালচার হবে না। কিন্তু তুমি এবার সেটা ব্যবসার কাজে ব্যবহার করতেছো, তাহলে ব্যবসার কাজে ব্যবহার করতেছো মানে কি, উদ্দেশ্যটা তো তোমার অকৃষি হয়ে গেল। বলাচ্ছে হ্যাঁ, তুমি যদি ওই উদ্দেশ্যটাতে 12 বছর বা তার বেশি সময় ব্যবহার করো, সেটা কৃষি থেকে অকৃষিতে রূপান্তরিত হবে, ওই জমিটা তখন ধরা হবে অকৃষি। বুঝছো? মানে একটানা 12 বছরের বেশি জি ভাই, ক্লিয়ার হইছে। ব্যবহার যদি করো ওই জমিটা ভিন্ন purpose, হ্যাঁ, আমি কথা বুঝতে পারি না। ওইভাবে বললো ওখানে যে এই ভাই কথা শোনা যায় না। জন্য
শোনা যাক আর না যাক, আমরা তোমাদের আমি মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই আমাদের ভাই চলে গেছে নাকি? ঠিক আছে ভাই, তাহলে আজকে আমার মনে হয় যে মানে ভাই নাই আজকে ভাই নাই ভাই চলে গেছে। এই অপু